দরকার নেই বিসিবি, আমাদের ক্রিকেট খেলারই দরকার নেই। তবু এইসব ন্যাক্কারজনক ঘটনাগুলো আপনারা আর ঘটায়েন। তামিম ইকবালের তো লজ্জা শরম নাই, তার কি ভাত কাপড়ের খুব অভাব যে বুলবুল আহমেদের মতো তার সিনিয়র মানুষকে বাদ দিয়ে আমার জোর করে বিসিবির সভাপতি হতে হবে? খেলাধুলা এই সেলিব্রিটিদের এদের কাছে কেন এই রাজনীতি ঢোকাতে হবে? কিন্তু ক্রিকেটে রাজনীতি ঢুকে গেলে সেটার যে কি পরিণতি হয় সেটা আমরা দেখেছি পাকিস্তান টিমের। দলের সব নেতাদের বউ, দলের সব নেতাদের ছেলে, দলের সব নেতাদের ভাই, এদেরকে দিয়ে 11 সদস্যের বিসিবির কমিটি গঠন করে একটা দলের পক্ষে ভোট চেয়ে বেড়ানো মানুষ, এইটাই হলো তার অর্জন। তার তো ছেলে মানুষই যায় নাই তার কথাবার্তার ভিতর। শেষমেশ দেখবেন যে ওই টিম বিএনপি পরাজিত হয়েছে। বাংলাদেশের আমরা বলি জাতীয় খেলা হাডুডু অমুক তমুক, আসলে বাংলাদেশে এখন জাতীয় খেলা পরিণত হয়েছে ক্রিকেটে। কারণ ক্রিকেটেই সর্বোচ্চ সফলতা বাংলাদেশ দেখিয়েছে। তারা ক্রিকেট বিশ্বকাপ খেলে, টেস্ট বিশ্বকাপ খেলে, তারা টি-20 বিশ্বকাপ খেলে এবং ক্রিকেটের র্যাঙ্কিংয়ে তারা এই বিশ্বের মধ্যে অনেক একটা ভালো অবস্থানে। কিন্তু ক্রিকেটে রাজনীতি ঢুকে গেলে সেটার যে কি পরিণতি হয় সেটা আমরা দেখেছি পাকিস্তান টিমের জন্য। পাকিস্তান টিমে রাজনীতি ঢুকে এই 15-20 বছর হলো তারা আর ভালো পারফরমেন্স দেখাতে পারতেছে না। এখন আমরা চাইছিলাম বাংলাদেশ টিম অনেক ভালো কিছু করবে, সেটাই আশা ছিল। তারপরে অনেক আগের থেকে এখানেও রাজনীতির খেলা আছে, যেটা উচিত না। তারা তো আসলে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করে, তারা তো অনেক সম্মান বয়ে আনে। আমরা 20 কোটি বাংলাদেশি দলমত যে যার থাক, আমরা এই ক্রিকেট টিম, ফুটবল টিম, এখানে আমরা সবাই একসাথে সাপোর্ট দিই। সেখানে কেন রাজনীতি ঢুকবে? আমিনুল ইসলাম বুলবুল প্রথম থেকে যখন এই ক্রিকেট খেলে, আমরা ছোটকাল থেকেই তার খেলা দেখেছি, তার নেতৃত্বের গুণ দেখেছি, তার ভালো অবস্থান দেখেছি। সে সত্যিকারের একজন ম্যাচুরিটি অর্জন করা মানুষ। তার সমস্ত খেলা, তার অতীত রেকর্ড আমরা দেখেছি যে কত ভালো বড় একজন মানুষ। তাকে অন্তর্বর্তী সরকার এই বিসিবির সভাপতি করেছিলেন। অবশ্যই সঠিক সিদ্ধান্ত ছিল এবং সে যোগ্য। তারপরে এই তামিম ইকবাল, সে হলো ওই ভোট চেয়ে বেড়ানো মানুষ, নির্বাচনে একটা দলের পক্ষে ভোট চেয়ে বেড়ানো মানুষ, এইটাই হলো তার অর্জন। আর এইটা দেখাইয়ে আজ যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হলো, তামিম ইকবালের মতো একজন মানুষ, তার ছেলে মানুষই তো যায় নাই তার কথা পর্যবেক্ষণ করে 4-5 বছর ধরে, তার তো ছেলে মানুষই যায় নাই তার কথাবার্তার ভিতর। সেখানে আমিনুল ইসলাম বুলবুলের মতো একজন অভিজ্ঞ দক্ষ মানুষকে বাদ দিয়ে তাকে বিসিবির সভাপতি করতে হবে। আর ওই দলের সব নেতাদের বউ, দলের সব নেতাদের ছেলে, দলের সব নেতাদের ভাই, এদেরকে দিয়ে 11 সদস্যের বিসিবির কমিটি গঠন করে তামিম ইকবাল একটা জুনিয়র পুলা, তারে সভাপতি বানানো হয়েছে। কারণ কি? এটা কেন করতে হবে? বিসিবিতে খেলাধুলা এই সেলিব্রিটিদের এদের কাছে কেন এই রাজনীতি ঢোকাতে হবে? কোন কারণে? আর তামিম ইকবালের তো লজ্জা শরম নাই, তার কি ভাত কাপড়ের খুব অভাব যে বুলবুল আহমেদের মতো তার সিনিয়র মানুষকে বাদ দিয়ে আমার জোর করে বিসিবির সভাপতি হতে হবে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে? কারণটা কি? কি মধু আছে বিসিবিতে যে আপনাদের এত কাড়াকাড়ি করে এগুলো করতে হবে আর দেশের ক্রিকেটকে ধ্বংস করতে হবে, ক্রিকেটের ভিতর রাজনীতি ঢুকাই দিতে হবে? যদি আমিনুল ইসলাম বুলবুলের সমসাময়িক একজনকে করতেন তাও আমরা ভালো চোখে দেখতাম। যদি আকরাম, ওই তামিম ইকবালের চাচা আকরাম খানকে করতেন, ওই হাবিবুল বাশার সুমন আছে, ওই আমলে সমসাময়িক যে প্লেয়াররা আছে যারা ক্রিকেটের সাথে জড়িত, গাজী আশরাফ লিপু, তারপরে মিনহাজুল আবেদুন নান্নু, এই মানুষগুলোকে দিলেও তো একটা মাইনে নেওয়া যেত যে না, তো ওই আমিনুল ইসলাম বুলবুলের সমসাময়িক বা তারা একই টিমের প্লেয়ার ওই সময়ের, তাদের একজন সিনিয়র লোক দিলে তো মাইনে নেওয়া যেত। সেখানে তামিম ইকবালের সভাপতি করা হয়েছে, যেটা একেবারে ন্যাক্কারজনক। হাসিনা সরকারকে আমরা খারাপ বলি, তারপরেও তারা দুইজন যোগ্য লোক, ওই সবচেয়ে বড় যোগ্য লোক ছিল সাবের হোসেন চৌধুরী, সে ছিল দীর্ঘদিন বিসিবির সভাপতি। তারপরে যে ছিল পাপন, ওই সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের ছেলে, সে ছিল। এগুলো মানানসই লোক ছিল। আপনারাও সেরকম একজন এমপিকে করতেন। বিএনপির বিখ্যাত বড় বড় সিনিয়র মানুষ আছে, তাদেরকে একজনকে বিসিবি সভাপতি বানাতেন। তাকে কেন বানাতে হবে? কোন কারণে? এই করে ক্রিকেটটাকে আপনারা ধ্বংস করবেন। আমার এই কথার সূত্রে আর একটা কথা টানা লাগে। বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় একজন অযোগ্য অদক্ষ গার্মেন্টস ব্যবসায়ী, একটা গার্মেন্টসের এমডি, এই গার্মেন্টস সেক্টরে ব্যবসা করতে যে 96 কোটি টাকা ঋণ খেলাপি একজন মানুষকে বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় গভর্নর করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল খোরশেদ আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল ডক্টর ফখরুদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল ডক্টর আতিউর রহমান। এরা বাংলাদেশের বিখ্যাত সব অর্থনীতিবিদ। তাদেরকে ওয়াহিদুদ্দিন মাহমুদ, এরা ছিল বাংলাদেশের বিখ্যাত অর্থনীতিবিদ। তাদেরকে গভর্নর করে। সারা পৃথিবীতে কোনো ইতিহাস নাই, রেকর্ড নাই যে এরকম একবারে অযোগ্য লোক, একজন অর্থনীতিবিদ না, একজন গার্মেন্টস ব্যবসায়ী, একজন এই দলীয় কর্মী, তারে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের মতো জায়গায় কোনো পৃথিবীতে কোনো দেশে নিয়োগ দিয়েছে এবং তাকে এত বড় দায়িত্ব যে এই বিশ্ব চ্যালেঞ্জিং অর্থনীতির ভিতরে, এই বৈশ্বিক খারাপ অবস্থার ভিতরে, এই বাংলাদেশের একেবারে লুটে পুটে নেওয়া শূন্য অর্থনীতির মধ্যে ভঙ্গুর অবস্থা, ভঙ্গুর অর্থনীতির ভিতরে যে বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় একজন গভর্নর নিয়োগ দেওয়া যায়, তার পরিচয় কি? সে একজন গার্মেন্টসের এমডি, সে ঋণ খেলাপি। পাশাপাশি তার সবচেয়ে বড় পরিচয়, যে পরিচয়ে তাকে এখানে আনা হয়েছে, সেটা হলো সে হলো ওই বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি ছিলেন নজরুল ইসলাম খান, আর কয়েকজন ছিল সদস্য। তা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির একজন সদস্য, এইভাবে তার দলীয় ন্যাক্কারজনক দলীয় পরিচয়, এবং সে ওই বিএনপির দল করে, হয়তো কিছু ফান্ডিং করেছে, তার কারণে আজ তার এইরকম একটা জায়গায় বসানো হয়েছে। আমরা ধিক্কার জানাই এই নিয়োগকে। আমি ঠিক ওই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়ে মুস্তাকুর রহমানের মতো নিয়োগের মতো এই তামিম ইকবালের নিয়োগকে আমি ওই রকমই দেখবো, যে যোগ্য লোককে সরাইয়ে, সিনিয়র মানুষকে সরাইয়ে একজন অযোগ্য, একজন যার ছেলে মানুষই যায় নেই, যার ভিতর থেকে কথাবার্তায় যে ওই দলের ভোট চেয়ে বেড়াইছে নির্বাচনের সময়, তাকে এই জায়গায় বসানো হয়েছে। এইভাবে রাজনীতিকরণ করেন না। এইভাবে শেখ হাসিনার রাজনীতিকরণ সব ভালো জায়গায়, তারপরেও তো মানে নেই, শেখ হাসিনা খারাপ হলেও অনেক দক্ষ লোক বিভিন্ন দপ্তরে ছিল, খারাপ লোকও ছিল সেটাও মানে, কিন্তু বেশিরভাগই ছিল ভালো ভালো লোক ছিল বিভিন্ন দপ্তরে। আর আপনারা কি শুরু করছেন? এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ আর এই বিসিবির সভাপতির নিয়োগ, এই দুইটা বিষয় এত খারাপ পর্যায়ে গেছে, আপনারা সারা দেশে যোগ্য অনেক লোক সরাইয়ে অযোগ্য লোক এনে সেই সব জায়গার অফিসটা তুলে দিচ্ছেন তার হাতে। এই করে আপনারা কত দূরে এগোতে পারবেন? এই রকম ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলার জন্য বাংলাদেশের ভিতরে যদি নাও পাওয়া যায়, সারা পৃথিবীর থেকে হায়ার করে আনলেও একজন দক্ষ অর্থনীতিবিদ দরকার ছিল বর্তমান সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে। সেখানে আপনারা কি করছেন? তাই ওই নিয়োগ আর এই নিয়োগ আমি মনে করি মানে একটার সাথে আর একটা পরিপূরক। এই হলো দলের ভোট চেয়ে বেড়াইছে নির্বাচনের সময়, এই তার যোগ্যতা, আর উনি হলো দলের নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য ছিল, হয়তো কিছু ফান্ডিং করছে দলে, এই হলো তার যোগ্যতা। তাই এইসব যোগ্যতা চিন্তা করে যদি আপনারা এইসব জায়গায় এইসব লোক বসান, ভবিষ্যৎ খুব অন্ধকার। ভবিষ্যতে সব জায়গা আপনারা ওই ধসে পড়বেন, সব জায়গার থেকে ব্যর্থতার পরিচয় দিয়ে তারপরে শেষ পরিণতি কি হবে আল্লাহই ভালো জানে। এদেশের মানুষ ওই দেখার অপেক্ষায় আছে। কারণ আপনাদের অতীত রেকর্ড আছে, এর আগে আপনারা 5 বার ক্ষমতা আসছেন, 5 বারই ক্ষমতা হারাইছেন, তারপরে দ্বিতীয়বারে আসছে, পরপর 2 বার আপনারা আর ক্ষমতা আসতে পারেন নাই। 5 বারে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছে, তাকে নৃশংসভাবে হত্যা করে ক্ষমতা চলে গেছে। সাত্তার সাহেব নির্বাচিত হয়েছে, 2 মাস পরে এরশাদ সাহেব বুকের উপর রাইফেল টেকায় ক্ষমতা কেড়ে এনেছে। তারপরে আপনারা 91 সালে ক্ষমতায় আসছেন, এই সংসদীয় গণতন্ত্র শুরু হয়ে গেছিল, সুন্দর একটা পরিবেশ এসে গেছিল। আপনারা 94 সালে মাগুরা 2-এর উপনির্বাচনে ভোট কাটার নির্বাচন করে তারপরে ঢাকাতে মেজর মান্নানকে হারায়, মেজর মান্নানের আসনে সে দল ছেড়ে চলে যাওয়ার পরে, আসন শূন্য হওয়ার পরে মোসাদ্দেক আলী ফালুকে আপনারা জোর করে জিতাইছেন। এই 2টা মাগুরা উপনির্বাচন আর ঢাকা 10-এর উপনির্বাচনে ভোট কারচুপি করে তারপরে সেই গণতন্ত্রের গলা টিপে শেষ করেছেন। সেই অবস্থা এখনো চলতেছে। এই মাগুরা উপনির্বাচনের মাগুরাবাসীর কপাল খারাপ। সারা পৃথিবীতে এখন কোনো ওই ভুয়া নির্বাচন হলে, কাটাছিড়ার নির্বাচন হলে, 2 নম্বরই হলে নির্বাচনে সারা পৃথিবীর লোকজনে বলে এই মাগুরা মার্কা নির্বাচন। মাগুরার মানুষকে এখন হাসির পাত্র বানায় ছাড়িয়েছেন এই 94 উপনির্বাচন দিয়ে এই মাগুরাবাসীকে। ঠিক এইভাবে আপনারা ঢাকা 10-এ এই কাম করছেন, এই করে শেষ করছেন। তার পরিণতি কি হয়েছে? আন্দোলনের মাধ্যমে 96 সালে আপনাদের পতন হয়েছে, আর দ্বিতীয়বার আসতে পারেন নাই। আবার যেভাবে জোট করে 2001 সালে আসছেন, আবার এই লগি বৈঠার আন্দোলন, বিভিন্ন আন্দোলনে আপনারা জোর করে ক্ষমতায় থাকতে চাইছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে নিজেদের লোক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাতে চাইছেন, চাইয়ে KM হাসান বিচারপতি তাকে নিজেদের মানুষ করতে চাইছিলেন। তারপরে এর বিরুদ্ধে আন্দোলন হয়ে 6 সালে আপনাদের ন্যাক্কারজনক পতন হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীও সেই পতনের কারণে গ্রেপ্তার হয়ে 1 বছর জেল খাটে, তারপর তার উপর অনেক শারীরিক নির্যাতন করা হয়েছে। শেখ হাসিনা জেলে ছিল 1 বছর, খালেদা জিয়া জেলে ছিল 1 বছর। এইভাবে
এই পতন হয়েছে। পতন হওয়ার পরে 8 সালের নির্বাচনে আমরা কি দেখলাম, তারপরে তো শেখ হাসিনা ওই ভয়ে যে 5 বছরের বেশি তো দেশে থাকা যায় না, তো এই জন্যই সে ওই ভয়ে আবার নিজে জোর করে 15 বছর ঠিক। শেখ হাসিনা তো জোর করে 15 বছর থাকছে, আপনারা সেটা তাও পারবেন না, জোর করেও থাকতে পারবেন না। মানুষ এখন যে অবস্থান চলে গেছে 24-এর আন্দোলনের পরে, এখন আর জোর করে কিছু করা সম্ভব নেই দেশে। তা আপনাদের অতীত রেকর্ড 5 বার ক্ষমতা আসছেন, 5 বারই ক্ষমতা হারাইছেন। তা আবার আপনারা এইভাবে বুঝে শুনে যদি এই অযোগ্য লোক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ দেন, তারপরে এইভাবে যদি অদক্ষতা অব্যবস্থাপনা দেখান, তাহলে আপনাদের ভবিষ্যৎ তো অন্ধকার, আপনারা তো আবার বিপদে পড়ে যাবেন। তা আমি চাই না আর বিপদে পড়ুন। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, আপনি দেখাই দেন যে না, জনগণের সেবা করে ভালো কিছু করে আমার সেই অতীত 5 বারের যে রেকর্ড আমরা ক্ষমতা পাইও আর ধরে রাখতে পারি নাই, সেই রেকর্ড ব্রেক করেন, সেই রেকর্ড ভঙ্গ করে আপনি আবার জনগণের মতামত নিয়ে, জনগণের সমর্থন নিয়ে আবার ক্ষমতায় আসেন ভবিষ্যতে 5 বছর পরে, আপনি রেকর্ড ভঙ্গ করেন, এটা চাই। কিন্তু যেভাবে এই নিয়োগ, যেভাবে রাজনৈতিকরণ, দলীয়করণ করা হচ্ছে, এতে আসলে সেই অবস্থান থাকবে কিনা? কারণ ওই আমলের চেয়ে বর্তমান আমলে মানুষ বেশি সচেতন, বর্তমান সময়ে মানুষ বেশি বোঝে, তারা বিবেচনা করতে পারে ভালো, সত্য মিথ্যা ভালো মন্দ বিবেচনা এখনের ছেলে পেলে আরো ভালো বোঝে। তো এই আমলেও যদি আপনি ওই আমলের মতো সেই রাজনীতিকরণ করতে চান, দলীয়করণ করতে চান, তাহলে এর পরিণতি আসলে ভালো হবে না। আমি মনে করি, আমি না, এদেশের সব মানুষই মনে করে, আপনারা অন্তত সতর্ক হয়ে যান। এই 1.5 মাস হলো না ক্ষমতায় আসছেন, আর আপনারা একের পর এক প্রতিষ্ঠানে যোগ্য লোকগুলোকে সরাইয়ে আপনি অযোগ্য লোকগুলোকে বসাচ্ছেন। ঢাকা ভার্সিটির মতো জায়গা নিয়াজ আহমেদের মতো বিখ্যাত মানুষকে সরাইয়ে আপনি আনছেন কানে, ওই মিছিল দিত, লাগারে লাগা মিছিল দিত, সেরকম একজন মানুষটা আপনি নিয়ে আসছেন খালি দল করে, তাই তারে আইনি আপনি ঢাকা ভার্সিটির মতো জায়গা বসাইছেন ভিসি পদে। তারপরে আপনি এই তামিমদার ছেলে মানুষই যায়নি, কথাবার্তা ঠিক মতো বলতে পারে না, সেখানে বুলবুল আমিনুল ইসলাম বুলবুলের মতো দক্ষ অভিজ্ঞ একজন ভালো মানুষকে, একজন জানা মানুষকে, একজন বিখ্যাত প্লেয়ার, বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ একজন ব্যক্তিকে আপনারা বাদ দিয়ে তামিম ইকবালের মতো, এ তো তাকে অপমান করা, এ তো তাকে পদেতে সরানো না, শুধু অপমান করা। আর এই তার নেতৃত্বে যেসব মেম্বার আসছে আরো 10 জন, তারা যোগ্য লোক, বিএনপির নেতা, নেতার বউ, নেতার ছেলে, এরা আসছে, তাদের একজন বানাতেন, তাও তো মানে নিত মানুষ, তারে কেন বানাতে হবে বিসিবির সভাপতি? দরকার নেই বিসিবি, আমাদের ক্রিকেট খেলারই দরকার নেই। তবু এইসব ন্যাক্কারজনক ঘটনাগুলো আপনারা আর ঘটায়েন না। এই করে করে তারপরে খালেদা জিয়ার এপিএস ছিলেন, খুব নাম করা একজন বিখ্যাত অফিসার ছিলেন, এই কিছুদিন আগে সেই দুদকের অফিসার ছিলেন, এখন উনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন। উনি খালি একটা কথা বলেছিলেন যে জনগণকে বলেছিলেন যে আপনারা যদি দুর্নীতিবাজদেরকে নির্বাচিত করে সংসদে পাঠান, তাহলে দুর্নীতি বন্ধ হবে কিভাবে? এর চেয়ে ভালো কথা পৃথিবীতে হয় না, এর চেয়ে দামি কথা। খালি এই একটা কথা বলেছিল বলে আপনি ক্ষমতায় আসে আপনার মার এপিএস ছিল সেই মানুষটাকে আপনি সরাই দিয়েছেন। আজ পর্যন্ত দুদক গঠন করা হয়নি, দুদক ছাড়াই এখন দেশ চলতেছে, তো দুর্নীতির মহোৎসব শুরু হয়ে যাবে এইভাবে। তো এইগুলো বাদ দেন, একেবারে নিজে দক্ষতা দেখাইয়ে, দক্ষ লোক, যোগ্য লোকের অভাব নাই দেশে, সেই লোকগুলোকে খুঁজে খুঁজে এনে সেই সব জায়গায় বসাইয়ে আপনি ভালো কিছু করে দেখান। আপনার ওই টিমের 11 জনের প্লেয়ারের খেলা লাগে, একজন যত ভালো খেলোয়াড় লোক টিম জিতা যায় না। ধরিয়ে নিলাম আপনি ভালো মানুষ, আপনি চাচ্ছেন ভালো কিছু, কিন্তু আপনার টিমের 8-10 জন খেলোয়াড়ের তো খেলতে হবে ভালো। তারা যদি খেলতেই না পারে, তা আপনি যতই ভালো খেলেন আপনি জয়ী হতে পারবেন না। তা আপনি 11 জন টিমের প্লেয়ার, ক্রিকেট বলেন ফুটবল বলেন, 11 জন টিমের আপনি অধিনায়ক, আপনি অধিনায়ক ভালো খেললে হবে না, বাকি 10 জনকেও ভালো খেলোয়াড় হিসেবে তৈরি করেন। সেইভাবে তৈরি করে তাদেরকে গড়ে তুলে এই দেশটা চালান। 11 জন টিমের 11 জনই ভালো খেলোয়াড়, টিমের 11 জনই ভালো খেলে, এইটা দেখান। দেখানোর পরে দেখবেন যে আপনি সফল হবেন, ব্যর্থতা থাকবে না। আপনি অযোগ্য লোকগুলোকে সরান, সরাইয়ে ভালো লোক বসান, আর যতটা পারেন দল নিরপেক্ষ। আপনি কি মনে করেন যারা আওয়ামী লীগ করে তাদের ভিতর ভালো অফিসার নাই? আপনি কি মনে করেন যে জামাতের সাপোর্টার তারা ভালো অফিসার না? আমি কেন দলীয় চিন্তা করব? সে অন্য দলের হোক, অন্য পন্থী হোক, সে যদি দক্ষ অফিসার হয়, সে যদি প্রশাসন ভালো চালাতে পারে, তার অফিস ভালো চালাতে পারে, আমি তাকেই রাখবো। কেন আমার দলের লোক, অযোগ্য লোক বসাইতে হবে? রাষ্ট্রের আপনি কি এই বিএনপির প্রধানমন্ত্রী নাকি? আপনি এই রাষ্ট্রের 20 কোটি মানুষের প্রধানমন্ত্রী। ঠিক ওই চিন্তা করে আপনি ওই সমস্ত অফিস আদালত চালাবেন, যেভাবে যেখানে যোগ্য লোক সেখানে যোগ্য লোক রাখবেন। সে কোন পন্থী, সে জামাতপন্থী না চরমনাইপন্থী না ওই আওয়ামী লীগ পন্থী না সিপিবি পন্থী, ওটা আপনার দেখার দরকার নেই। আপনি যোগ্য লোককে যোগ্য জায়গায় রাখবেন, দেখবেন যে আপনি ভালো লোক, আপনি ভালোভাবে চালাতে চাচ্ছেন দেশ,
তারাও দেখবেন ভালোভাবে চায়। আর যে বোঝেই না যে ওই অফিস চালানোর দক্ষতা যোগ্যতাই নেই, তাকে আপনি কেন ওখানে আনবেন? এইটা আর করেন না। এইটা বহু অফিসে করে ফেলছেন। ভবিষ্যতে যে রদবদলগুলো করতে চাচ্ছেন, দেখে শুনে বুঝে যোগ্য লোককে সেই রকম জায়গা বসান। রদবদল স্বাভাবিক প্রক্রিয়া হবে, কিন্তু ওই একজন যোগ্য লোককে সরাইয়ে একটা পদের থেকে সেই পদে আর কোনো অযোগ্য লোক বসায়েন না। এতে আপনি শেষমেশ দেখবেন যে ওই টিম বিএনপি পরাজিত হয়েছে।